স্ক্রিনে দেখছেন যে কেউ একজন শরীরটাকে এমনভাবে পেঁচিয়েছেন যেটা মানব দেহ না জিলিপি তা বোঝা খুবই কষ্টকর। কিন্তু একটু থামুন, একটু ভাবুন, একে কি আমরা যোগ বলি? আজকের এই ভিডিওতে আমরা ঢুকবো এক গভীর দার্শনিক, বৈজ্ঞানিক এবং ঐতিহাসিক গোলক ধাঁধায়, যেখানে প্রশ্ন একটাই: আমরা যাকে যোগ বলে জানি তা কি আদৌ যোগ? ভারতীয় দর্শনের 6টি প্রধান শাখা আছে, যাকে বলা হয় ষড়দর্শন। এর মধ্যে একটি হলো যোগ দর্শন, আর এই দর্শনের ভিত্তি হলো মহর্ষি পতঞ্জলির যোগসূত্র। পতঞ্জলি বলেছেন যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধ বা নিয়ন্ত্রণ করাই হলো যোগ। তারা লক্ষ্য করুন, এখানে কোনো হ্যান্ডস্ট্যান্ড নেই বা কোনো ব্যাকবেন্ড নেই, এটা মনের ওপরে পূর্ণ নিয়ন্ত্রণের বিজ্ঞান। পতঞ্জলির যোগের 8টা অঙ্গ আছে: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আসন হলো মাত্র তৃতীয় ধাপ, মানে যম এবং নিয়মের পরে। 8টার মধ্যে একটি। পতঞ্জলির 196টি সূত্রের মধ্যে মাত্র 3টিতে আসনের কথা আছে। লক্ষ্য করুন, মাত্র 3টি। তাহলে আজ আমরা যে যোগ করছি, যেটা 100%ই আসন কেন্দ্রিক, সেটা পতঞ্জলির যোগের মাত্র 1.5%। তাহলে বাকি 98.5% কোথায় গেল? এই প্রশ্নটা একটু মাথায় রাখুন। পতঞ্জলি বলেছেন স্থির সুখমাসনম, অর্থাৎ যে ভঙ্গিমায় শরীর স্থির থাকে, মন সুখে থাকে, সেটাই আসন। আসলে এর উদ্দেশ্য ছিল দীর্ঘক্ষণ বসে ধ্যান করার জন্য শরীরকে প্রস্তুত করা। কিন্তু আজকালকার যোগ ক্লাসে গেলে মনে হয় উদ্দেশ্যটা ঠিক উল্টো। শরীরকে এমনভাবে পেঁচিয়ে ফেলো যাতে মন কিছুক্ষণের জন্য সব দুঃখ ভুলে গিয়ে শুধু শরীরের ব্যথার কথাই ভাবে। এই যে স্থির সুখম, এই স্থির সুখম থেকে যেন অস্থির দুঃখম, এটাই হলো আধুনিক যোগের বিবর্তন। এবারে যোগ দর্শনের গভীরে ঢোকা যাক। যোগ দর্শন দাঁড়িয়ে আছে সাংখ্য দর্শনের ওপর। এর কেন্দ্রে আছে এক কঠোর দ্বৈতবাদ, যাকে আমরা একদিকে বলছি পুরুষ এবং প্রকৃতি। তো পুরুষ কি? পুরুষ হলো বিশুদ্ধ চেতনা, যা চিরন্তন, অপরিবর্তনশীল এবং নিষ্ক্রিয়। আর প্রকৃতি, প্রকৃতি হলো জড় জগৎ, অর্থাৎ অচেতন কিন্তু অত্যন্ত গতিশীল। তাহলে প্রশ্ন করতেই পারে যে যদি পুরুষ সম্পূর্ণ নিষ্ক্রিয় হয় আর প্রকৃতি সম্পূর্ণ অচেতন হয়, তাহলে এই দুজন মিলল কিভাবে? এখানে যেন বলা হচ্ছে একজন অন্ধ আর একজন পঙ্গু মিলে পথ চলছে, কিন্তু কে কাকে প্রথম ডাকলো, এই ইন্টারাকশন প্রবলেমটা হলো যোগ দর্শনের সবচেয়ে বড় দার্শনিক ধাঁধা। যোগ দর্শন বলছে মানুষের সব দুঃখের কারণ হলো একটি ভ্রান্তি, যেখানে পুরুষ নিজেকে প্রকৃতির অংশ বলে মনে করে। আর এই ভ্রান্তি থেকে মুক্তি হলো কৈবল্য। কৈবল্য মানে হচ্ছে স্বর্গে যাওয়া নয়, ঈশ্বরের সঙ্গে মিলনও নয়। এর অর্থ হলো সম্পূর্ণ বিচ্ছিন্নতা, মিন্স আইসোলেশন। যখন পুরুষ বুঝতে পারে যে আমি প্রকৃতি নই, তখনই মুক্তি ঘটে। কিন্তু আধুনিক যুক্তিবাদী মন জিজ্ঞেস করতে পারে, যে চেতনার কোনো বস্তুগত ভিত্তি নেই, তার কি সত্যিই স্বাধীন অস্তিত্ব সম্ভব? ঠিক এইখানেই আধুনিক স্নায়ুবিজ্ঞান মাঠে নামে। নিউরোসায়েন্স বলছে চেতনা কোনো স্বাধীন সত্তা নয়, এটা আমাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্কের একটা এমার্জেন্ট প্রপার্টি, অর্থাৎ একটা জটিল উপজাত।
প্রমাণ ধরুন আপনার মস্তিষ্কে আঘাত লাগলো, তাহলে যদি আপনার মস্তিষ্কে আঘাত লাগে তাহলে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে। অর্থাৎ রাসায়নিক পরিবর্তনে আমাদের স্মৃতি হারিয়ে যায়। অ্যালঝাইমার্সে মানুষ নিজের পরিবারকেও চিনতে পারে না। যদি চেতনা শরীর থেকে স্বাধীন হতো তাহলে মস্তিষ্কের ক্ষতিতে চেতনার কেন বদল হবে? তবে এটা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞান ধ্যানের উপকারিতা অস্বীকার করে না। ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং স্ক্যানে দেখা গেছে যে নিয়মিত মেডিটেশন আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শক্তিশালী করে আর অ্যামিগডালার অতিরিক্ত সক্রিয়তা কমায়। এর ফলে আমাদের মানসিক চাপ কমে, একাগ্রতা বাড়ে। অর্থাৎ বিজ্ঞান বলছে পতঞ্জলির পদ্ধতি কাজ করে, কিন্তু তার পেছনের ওই আত্মা বা কৈবল্যের আধ্যাত্মিক ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। ওষুধ কাজ করছে, কিন্তু প্রেসক্রিপশনের পেছনের দর্শনটা বিতর্কিত। তাহলে আজকের এই শরীরকেন্দ্রিক যোগাসনের জন্ম হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ইতিহাসে। ডক্টর মার্ক সিঙ্গেলটন তার গবেষণায় দেখিয়েছেন 19 শতকে ভারতের যোগীদের খুব একটা সম্মানের চোখে দেখা হতো না। স্বামী বিবেকানন্দ যখন 1890-এর দশকে পাশ্চাত্যে যোগ নিয়ে গেলেন, তার রাজযোগে আসনের কিন্তু কোনো স্থানই ছিল না। তাহলে প্রশ্ন হলো, বদলটা এলো কখন? 1920-এর দশকে দুটো জিনিস একসঙ্গে ঘটল। এক, ইউরোপে যখন ফিজিক্যাল কালচার মুভমেন্ট চলছে, ঠিক তখন জিমন্যাস্টিক্স আর বডি বিল্ডিং তুঙ্গে উঠল। আর দুই, ভারতের জাতীয়তাবাদী আন্দোলন যখন চলছে, ব্রিটিশদের সামনে ভারতীয়দের শক্তিশালী ভাবমূর্তি দেখানো তো প্রয়োজন পড়ল। ঠিক এই দুয়ের মিলনে টি কৃষ্ণামাচারিয়া মহীশূর প্রাসাদে যে যোগশালা খুললেন, সেখানে জিমন্যাস্টিক্স আর ব্রিটিশ সামরিক ব্যায়ামের সঙ্গে মিশিয়ে তৈরি হলো ভিনিয়াসা পদ্ধতি। আর এভাবেই যোগের লক্ষ্য কৈবল্য থেকে সরে গিয়ে ফোকাস হলো ফিটনেসের উপরে। অর্থাৎ আজ আমরা যাকে প্রাচীন যোগ বলে চর্চা করছি, তার বয়স কিন্তু মাত্র 100 বছর। এটা 5000 বছরের ঐতিহ্য নয়, এটা বিংশ শতাব্দীর একটি সাংস্কৃতিক সংকর। তাহলে কি আধুনিক যোগাসন সম্পূর্ণ বাতিল? না, মোটেই না। রবীন্দ্রনাথ বলেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। যোগাসনকে ভাবুন সিঁড়ির প্রথম ধাপ হিসেবে। আজকের যে আমাদের হতাশা, চাপপূর্ণ জীবন, এই চাপপূর্ণ জীবনে সরাসরি সমাধিতে পৌঁছানো অসম্ভব। আবার শরীরকে সুস্থ রাখাও দরকার, মনকে শান্ত রাখাও দরকার। আর সেই কাজে আধুনিক যোগাসন চমৎকার ভূমিকা গ্রহণ করে। কিন্তু সমস্যা তখনই দেখা দেয় যখন আমরা সিঁড়ির প্রথম ধাপকেই ছাদ ভেবে বসি, যখন আসনকেই যোগের চূড়ান্ত লক্ষ্য মনে করি। সেটা অনেকটা ওই বর্ণমালা শিখেই ঘোষণা করা যে আমি হচ্ছে বড় সাহিত্যিক। তাই শেষে একটা প্রশ্ন রেখে যাই, আপনি কি কেবল একটা সুন্দর নমনীয় শরীর গড়ার জন্য যোগ করছেন, নাকি এটি প্রশান্ত, সচেতন এবং মুক্ত মনের সন্ধানে এই যাত্রা শুরু করছেন? উত্তরটা কিন্তু নির্ভর করছে আপনার উপর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।